উপন্যাস ফিরে আসা ছায়া পর্ব ২ ডেভিল হাউস লেখক মোহাম্মদ আইয়ুব মণ্ডল। ঢাকার বাতাসে ভোরের কুয়াশা তখনও গলে যায়নি। রাতের রোদের মতো টানটান অপেক্ষা করছে এক অজানা ভয়। রায়হানের ঘড়িতে তখন বাজে ১টা ৪৮ মিনিট। সামনে অপেক্ষা করছে সেই ডেভিল হাউস, পুরান ঢাকার ১৪ নম্বর গলির শেষ মাথায়, যেখানে আলো কম, নীরবতা গা ছমছমে, আর সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। সে জানে খামে লেখা ঠিকানায় যাওয়া মানে নিজের ছায়ার ভেতর ঢুকে পড়া। তবু কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য মানুষের মাঝে এক ধরনের বিকার জন্মায়। রায়হান সেই বিকারের শিকার। সে বেরিয়ে পড়ে। ১৪ নম্বর গলি, পুরান ঢাকার একদম শেষ মাথা। প্রায় ১০০ বর্ষ পুরনো একদলা অন্ধকার। দেয়ালে শ্যাওলা, মাটিতে ভেজা কাদামাখা ইটের গন্ধ, যেন এই জায়গা এক দিনের জন্য জীবিত ছিল না। সে হঠাৎ থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছে একটা দালান, ৫ তলা, জীর্ণ, জানালার কাঁচ ভাঙা, পেছনে পলিথিনে মোড়ানো ছাদ। দালানটা যেন তাকিয়ে আছে তার চোখের দিকে, নির্বাক, অথচ কিছু বলার মতো। প্রবেশপথে বড় করে লাল কালি দিয়ে লেখা, শয়তানের আগমন স্থল, বাইরে থাকো। তবু রায়হান ঢুকল। ভেতরে প্রবেশ করতেই সে বুঝল এই বাড়ি নিঃসন্দেহে ফাঁকা নয়। কেউ আছে, কেউ সব জানে, কেউ দেখছে। ভেতরে ঢুকে রায়হান হঠাৎ এক দেয়ালে চোখ আটকে গেল। সেখানে আঁকা এক বিশাল চিহ্ন, ৩টি চোখের প্রতিকৃতি, নিচে জ্বলন্ত আগুনের রেখা। তার পাশে লেখা, যারা সত্য দেখে তারা অন্ধ হয়ে যায়, আর যারা চোখ বন্ধ রাখে তারাই বেঁচে থাকে। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা শব্দ করল। মাটির খালি ঘরের মেঝেতে ছিল লুকানো একটা দরজা। মাথা নিচু করে সে দরজাটা খুলতেই দেখতে পেল সিঁড়ি। নিচে নেমে যাচ্ছে অন্ধকারের গহ্বরে। রায়হানের গলায় শুকনো ঢোক গিলে সে নামতে লাগল। নিচে নেমে সে বুঝল এটা স্রেফ বেসমেন্ট নয়, এটা যেন কোনো কবরস্থান আর লাইব্রেরির মাঝামাঝি কিছু। চারপাশে পুরনো ফাইল, অদ্ভুত ছবি, ছেঁড়া ডায়েরি। একটা দেয়ালে ঝুলছে কয়েকটা মানুষের মতো আকৃতি, চোখে কালো কাপড়, মুখে হাসির রেখা আঁকা। তবে যা তাকে স্তব্ধ করে দিল সেটা একটি ফ্রেম। তাতে ছিল তাসনিম হোসেনের ছবি। তার নিচে লেখা, শিকার নম্বর ৩৭। দেখেছিল সত্য, তাই ফিরতে পারল না। তার গা শিউরে উঠল। তাসনিমকে শুধু মেরে ফেলা হয়নি, তাকে বন্দি করে রাখা হয়েছে সময়ের ফ্রেমে, যেন সে হয়ে উঠেছে এক চিরস্থায়ী সতর্কবার্তা। সাথে ছিল আরও একটি ছোট চিরকুট, যদি তুমি পরবর্তী হতে না চাও, ফিরে যাও। রায়হান সেই মুহূর্তে একটি শব্দ শুনল, কোনো নারীর কণ্ঠ, নরম, যেন কষ্ট আর কান্না মিশ্রিত। তুমি কি জানতে চাও রায়হান? তুমি কি সত্যিই তৈরি? সে ঘুরে দেখল কেউ নেই, তবে বাতাস ভারী হয়ে উঠছে, যেন কারোর শ্বাস ফেলার শব্দেও বাতাসে ছাপ রেখে যাচ্ছে। ঠিক তখনই দেয়ালের এক কোণে দেখা গেল ঝাপসা সাদা পোশাকে এক নারী, মাথায় চাদর, মুখ ঝাপসা, হাত বাড়িয়ে বলছে, তাসনিম আমি। তুমি যে খুঁজছ তার চেয়েও ভয়াবহ কিছু অপেক্ষা করছে। সায়রা, সে শুধু একটা নাম না, সে একটা ছায়া, যে কখনো আলোয় আসে না। তবে একবার যার ছায়ায় ঢুকে পড়ো, তুমি আর আগের তুমি থাকো না। রায়হানের ঠোঁট শুকিয়ে এলো। সে বলতে চাইল, তুমি কি মরেছ? কিন্তু তার আগেই সেই নারী অদৃশ্য হয়ে গেল। রায়হান দ্রুত উপরে উঠে আসে, বাড়ির ছাদে গিয়ে হাঁপাতে থাকে। তার মনে হচ্ছে কারা যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ ফোন বেজে উঠল, অজানা নাম্বার। রিসিভ করতেই একটা কণ্ঠ বলল, তুমি এখনও সময় পাওনি রায়হান, তবে মনে রেখো, সায়রার সত্য জানতে গেলে নিজের সত্য আগে দেখতে হবে, আর সে সত্য বড় নির্মম। ফোন কেটে গেল। রাত ৩টা ১২। রায়হান বাড়ি ফিরে এলো। তবে এবার সে জানে খেলা শুরু হয়ে গেছে, এখন আর পেছনে ফেরা যাবে না। ডায়েরির পাশে রাখা এক চিরকুট তখনও তাকে খোঁচা দিচ্ছে। ডেভিল হাউসে প্রথম গেলে কিছু দেখা যায়, দ্বিতীয়বার গেলে সব কিছু বদলে যায়। ঢাকায় তখন সন্ধ্যার শেষ আলো, আকাশে কুয়াশার মতো মেঘ, বাতাসে ঝুলে থাকা এক অজানা ঘনত্ব। রায়হানের চোখে ঘুম নেই, হৃদয়ে শান্তি নেই। সে জানে সত্যের পেছনে ছুটতে গেলে নিজের মুখামুখি হতে হয়, আর সে সময় খুব কাছে।
ঘটনার পরদিন সকাল ৯টা। রায়হান নিজের অফিসে বসেছিল। কাজে মন নেই, মন পড়ে আছে তাসনিমের ছবি আর সেই ফ্রেমে লেখা বার্তায়। অফিসের জানালার পাশে বসে থাকা সহকর্মী শাফি হঠাৎ বলল, তুই কাল রাতে কোথায় ছিলি? চোখ মুখ তো একদম মৃত মানুষের মতো লাগছে। রায়হান হেসে বলল, ঘুম হয়নি, খারাপ স্বপ্ন দেখছিলাম। সে চুপ রাখল সেই কথা যে স্বপ্ন ছিল না, বরং এক সত্য, যা তারই বাস্তবতার অংশ হয়ে গেছে। তবে দুপুর 1টা বাজতেই ঘটল এমন কিছু যা তার চিন্তার সীমাও ছাড়িয়ে গেল। একটি লাল খাম, ঠিক আগেরটার মতো, তবে এবার পোস্টে নয়, কে যেন সরাসরি অফিসে দিয়ে গেছে। তাতে লেখা ছিল শুধু, যদি তুই সত্য জানতে চাস, মুখোশ খোল। তোর আশেপাশে যারা আছে তাদের সবার একাধিক মুখ আছে, তুই কি খুঁজে দেখবি? আর খামের ভেতরে একটি ছবি, অফিসেরই কারো ছবি, শাফি। ছবিতে শাফি দাঁড়িয়ে আছে পুরান ঢাকার সেই দালানের সামনে, তার পেছনে ছায়া আর হাতে একটি মোটা নোট বই। রায়হান স্তব্ধ। সে ভাবল, তাহলে শাফিও জানে কিছু, নাকি সেই? সন্ধ্যা। রায়হান আর দেরি করল না। শাফির অফিস শেষ হতে 10 মিনিট বাকি। সে জানালো, চল ঘুরতে যাই, মাথা ভীষণ ভার হয়ে আছে। শাফি প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করল, তবু রাজি হয়ে গেল। তারা একসাথে পুরান ঢাকা ঘুরতে বেরোল। গাড়িতে বসে রায়হান হঠাৎ জিজ্ঞাসা করল, শাফি, তুই কখনো 14 নম্বর গলির ডেভিল হাউস চিনিস? শাফির মুখ শক্ত হয়ে গেল। সে একটু থেমে বলল, না, শুনেছি মাত্র, ওইসব জায়গায় কেউ যায় না। তুই কেন এমন জায়গার নাম করছিস? রায়হান এবার জানে এই অস্বীকারে সত্য লুকানো আছে। সে আর কিছু না বলে জায়গা মতো গাড়ি থামালো। চল, তুই আজ দেখবি আমি কি ভয়ঙ্কর জিনিসের মধ্যে ঢুকে পড়েছি। শাফি কিছু বলতে যাচ্ছিল, তখনই রায়হান তার সামনে সেই ছবি তুলে ধরল। শাফি স্তব্ধ। তার মুখে কোনো ভাব নেই, কিন্তু চোখের পেছনে একটা কম্পন। সে বলল, তুই ভুল করছিস রায়হান, এসব তোর জানার কথা না। রায়হান ধমক দিয়ে বলল, তুই কি সত্যি জানিস তাসনিমের কি হয়েছিল? তুই কি এই খেলার অংশ? শাফি মাথা নিচু করে বলল, আমি শুধু একজন বহনকারী, আমি শুধু তাদের বার্তা পৌঁছাই। আমি কখনো জানি না কার পরের নামটা খামে থাকবে। রায়হান দৌড়ে যায় গাড়ির দিকে। সে এবার নিশ্চিত শাফি শুধু জানে না, সে খেলোয়াড়ও, তবে তাকে চালায় আরও কেউ। আর সেই কেউ সায়রা, নাকি অন্য কেউ? রাত 11টা। রায়হান ফিরে এলো বাসায়। সে একা বসে আছে, হঠাৎ দরজায় কড়াঘাত। সে দরজা খুলে দেখে কেউ নেই, শুধু নিচে পড়ে আছে একটি মুখোশ, সাদা রঙের প্লাস্টিকের মুখোশ, তাতে আঁকা লাল রঙের হাসি। চোখের জায়গায় দুটি গভীর ছিদ্র, ভেতর থেকে তাকিয়ে থাকা অন্ধকার। আর মুখোশের পেছনে লেখা, মুখোশ পরে যারা হাঁটে তারা কখনো মুখ খোলে না, তুই কি পারবি মুখ খুলতে? রায়হান সেই মুখোশ হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। সে জানে সত্য যতই ভড়ম্বর হোক তাকে দেখতে হবে। সে জানে তার চারপাশে অনেকেই আছে মুখোশ পরে, আর হয়তো সে নিজেও একদিন পড়েছিল। চলবে।